আপনারা এই গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু কোথাও ওএস বোর্ড শব্দটা দেখাতে পারবেন না। এখন বিষয়টা হলো যে আমরা গণমাধ্যম সংস্কার করছি, সাংবাদিক এবং সংবাদকর্মীদের মূল যে সমস্যা সেইটা কিভাবে একটা এত বড় বিদগ্ধ একটা সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের আলোচ্য বিষয় থেকে বাদ পড়ে গেল। শুধু বাদ পড়ে যায়নি, তারা এটাকে ওয়েস্ট বোর্ডকে বাইপাস করার জন্য খুবই আনএথিক্যালি তারা এই সরকারি যে গ্রেড, চাকরির গ্রেড আছে, সেই গ্রেডের নবম গ্রেড এখানে চাকরি শুরুতে বাস্তবায়নের কথা বলেছেন। আমি মনে করি গণমাধ্যম সংস্কার কমিশন, যেটা নিয়ে আমরা এখানে সবাই নানান ধরনের গর্ব করেছি আমাদের আগের বক্তারা, এটার সবচেয়ে বড় একটা স্ক্যাম হলো যে তারা সাংবাদিকদের অধিকার, তার যে সুরক্ষা, তার যে চাকরির নিশ্চয়তা, বিশেষ করে তার যে আর্থিক সুযোগ সুবিধার ব্যাপারটা সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে। এটা একটা বড় স্ক্যাম। তারা কেন এই বিষয়টা অ্যাড্রেস করলো না? কারণ হলো, আমার সহজ উত্তর হলো, তারা একটা কর্পোরেট স্বার্থ এবং একটা গোষ্ঠী স্বার্থ, একটা ইন্টারেস্টেড গ্রুপের পারপাস সার্ভ করার জন্যই এই কমিশনের রিপোর্টটা তৈরি করেছে। ফলে তারা কিন্তু সাংবাদিকদের যে সুরক্ষা, সাংবাদিকদের আইনি সুরক্ষা তো পরের কথা, আর্থিক সুরক্ষা যে, সেটার দিকে তাদের নজর পড়েনি, বরং এটাকে তারা বাইপাস করার চেষ্টা করেছে। আপনারা সবাই জানেন সরকারি যে চাকরিজীবী তাদের জন্য পে স্কেল গঠিত হয়েছে। আমরা যদি এই সভা থেকে প্রশ্ন করি যে সাংবাদিকরা তাদের বেতনটা বৃদ্ধি, তাদের তো বাজারে যেতে হয়, তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থাটা এখন কিভাবে হবে? আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিশন, তারা তো ওয়েস্ট বোর্ড কথা বাইপাস করে গেল। নতুন যেখানে দশম ওয়েস্ট বোর্ডের দাবি উঠছে, সেখানে সেই নবম ওয়েস্ট বোর্ড যে প্রয়োগ, তার কথাও তারা উল্লেখ করেনি। ফলে এটা কিভাবে আমরা এই সংস্কার কমিশনকে এইভাবে আমরা প্রশংসা করে যেতে পারি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণমাধ্যম সংস্কার কমিশন রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনের বদলে রেডিও টেলিভিশন এবং বাসসকে প্রায় বিলুপ্ত করে একটা সরকারি বডির আন্ডারে একটা নিয়ন্ত্রিতভাবে এই তিনটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য একটা প্রস্তাব করেছে। কেন করেছে? সেই একই কর্পোরেট ইন্টারেস্ট। কারণ তারা যে বেসরকারি বা প্রাইভেট যে এন্টারপ্রাইজগুলা, সেগুলোকে তারা সার্ভ করার জন্য এই রিপোর্টটা করেছে। তাদের রিপোর্টের একটা বড় দুর্বলতা, সেটা হলো তারা মুক্তবাজার অর্থনীতিতে আপনি কাউকেই বলতে পারেন না যে তুমি এই ব্যবসাটা এতটা পর্যন্ত করতে পারবা। আপনি একটা হাউস, তারা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু আপনি বলতে পারবেন না যে সে শুধু একটাই টেলিভিশন বা একটাই রেডিও বা একটাই ইয়ে করতে পারবে। আপনি রুপার্ট মার্ডোককে গিয়ে কি বলবেন যে তোমার যে 450 মিডিয়া আছে, তুমি এগুলো বন্ধ করো? গণমাধ্যম কমিশন যে দুইটি অধ্যাদেশের প্রস্তাব করেছে, আপনারা দেখবেন যে একটা কমিশন, তারা কিন্তু এইভাবে অধ্যাদেশটা করা যায় সেটা বলতে পারে, এইভাবে আইনটা সংশোধন করা যায় সেটা বলতে পারে। আস্ত দুইটা অধ্যাদেশ তারা তৈরি করে কিন্তু তাদের রিপোর্টে সন্নিবেশিত করেছে। ওকে, তারা করতে পারে হয়তো, কিন্তু এখানে আপনি দেখবেন যে আমরা যেটাকে বলছি গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম কমিশন, সেটা কি শুধু প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে টেক ওভার করার কথা বলছে? আপনারা যদি পড়েন দেখবেন যে এই যে স্বাধীন গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, এটা কিন্তু এটা বলছে যে তারা সরকারি বেসরকারি সমস্ত মিডিয়া মনিটর করবে, তারা লাইসেন্স দেবে, তারা হলো লাইসেন্স ফি তুলবে, তারা এই যে কোয়াশি জুডিশিয়াল যে কাজ সেটা করবে, তারা সমস্ত কাজ করবে। তারা পুরো একটা, যেটা হলো যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো তারা একটা মন্ত্রণালয় হিসেবে অ্যাক্ট করতে চায়। এখন একটা কমিশন কিভাবে, এই যে একটা মন্ত্রণালয়, এটা যে নির্বাহী কাজ, সেটা কিন্তু সে পুরোটা করতে চায়। এখন প্রশ্ন হলো যে আমরা মন্ত্রীকে পাই যারা নির্বাচিত, যারা সংসদের মধ্য দিয়ে একটা সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে তারা হলো মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন আপনারা আমাকে বোঝান যে একটা গণমাধ্যম কমিশন এটা কার কাছে দায়বদ্ধ? আমি বলবো যে
আমার মতে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার হয়েছে, এবং এই প্রস্তাবগুলো সরকার যে মানে বাস্তবায়ন করছে না, সেটা খুবই অভিনন্দনযোগ্য একটা ব্যাপার।